বন্ধুরা, একবার কল্পনা করে দেখো, রাস্তার পাশে একটা ক্ষুদে মেয়ে বসে রয়েছে, যেন তার চারপাশের জগৎটা তার কাছে একটা অজানা রহস্য। তার বয়স হয়তো ৯ বছরের কাছাকাছি। চুলগুলো এলোমেলো, কাপড়গুলো ধুলোমাখা আর ফ্যাকাশে, আর হাতে ধরা একটা জীর্ণ ব্রাশ, যা দিয়ে সে যাত্রীদের জুতোয় চকচকে আলো ফুটিয়ে তোলে। এই মেয়েটা তো কোনো সাধারণ শিশু নয়, কিন্তু তবুও সে রাস্তার ধুলোয় লোকজনের পাদুকা ঝকঝকে করে চলেছে। প্রত্যেকটা গাড়ির সামনে গিয়ে সে মিষ্টি হাসি দিয়ে বলে ওঠে, স্যার, জুতো চকচকে করে দিই। কেউ বা কথা না বলে পা এগিয়ে দেয়, পয়সা ছড়ে দিয়ে চলে যায়। আবার কেউ বা ঠেলে সরিয়ে বলে, লজ্জা হয় না, পড়াশোনার বয়সে এসব করছিস? কিন্তু সে চুপ করে মাথা নত করে নেয়, যেন ভাগ্য তাকে আগেই অসংখ্য ছলনা শিখিয়ে দিয়েছে। সকলে তাকে শুধু ছোটু বলে ডাকে। কেউ জানে না তার সত্যিকারের নাম কি, কোন জায়গা থেকে এসেছে, কার সন্তান সে। কিন্তু একদিন আইপিএস প্রিয়া শর্মা এই পথে পরীক্ষা করতে আসেন। আর যখন তিনি এই কন্যাটিকে চোখে পড়ে, তখন তাকে দেখে তিনি বিস্ময়ে স্তব্ধ হয়ে যান এবং তাকে আলিঙ্গন করে কান্নায় ভেঙে পড়েন। কারণ বন্ধুরা, এই মেয়েটা আর কেউ নয়, বরং আইপিএস প্রিয়া শর্মার নিজের কন্যা। কিন্তু কিভাবে সম্ভব? আর যদি এ সত্যিই তার সন্তান হয়, তাহলে কেন এভাবে পথের ধারে জুতো পরিষ্কার করে বেড়াচ্ছে? পরবর্তী সত্য জেনে তোমাদের পায়ের নিচের মাটি যেন সরে যাবে, আর তোমরা অনুভব করবে যে একজন পুলিশ কর্মকর্তার জীবন কতটা দুরূহ হয়ে উঠতে পারে, তার পরিজনরা কতটা ঝুঁকির মুখে পড়তে পারে। চলো জেনে নিই যে শেষমেশ প্রিয়ার সঙ্গে এমন কোন ঘটনা ঘটেছিল, যার ফলে তার কন্যা পথে জুতো পরিষ্কার করতে বাধ্য হয়েছে। আর কি এত দুর্ভোগ সহ্য করে সেই শিশুটি এখন তার জননীর সঙ্গে ফিরতে রাজি হবে? চলো কাহিনীটা প্রথমে শুরু করি। সেই শিশুটির নাম কোনো ব্যক্তির জানা ছিল না। সকলে তাকে ছোটু বলে সম্বোধন করত। প্রতিদিন ট্রাফিক সিগন্যালের কাছে জুতো পরিষ্কার করত। তারপর যে অর্থ লাভ করত তা নিয়ে নিকটবর্তী ঝুপড়ি এলাকায় গিয়ে চা এবং কিছু খাদ্য ক্রয় করত, আর সেখানেই পথের পার্শ্বে একটা বয়স্ক ট্রলির তলায় বসে পড়ত, আর সেখানেই রাত্রি অতিবাহিত করত। বৃষ্টির মৌসুমে সেই ট্রলিটাই তার আশ্রয়স্থল হয়ে উঠত। রৌদ্রোজ্জ্বল দিনে সেটাই তার প্রতিরক্ষা। শীতের রাত্রিতে সে নিজেকে বলত, নিশ্চয়ই কেউ আমার আছে, নিশ্চয়ই কোথাও আছে। কখনো কখনো যখন কোনো জননী তার সন্তানকে বিদ্যালয়ে রেখে যায়, তাহলে সে দূরবর্তী থেকে পর্যবেক্ষণ করত কিভাবে সেই সন্তান তার জননীর সঙ্গে আলিঙ্গন করে, কিভাবে জননী তার ললাটে চুম্বন করে। আর সেই ক্ষণে তার নয়নে একটা বিচিত্র দীপ্তি দেখা দিত, একটা এমন দীপ্তি যাতে যন্ত্রণাও ছিল আর স্মৃতিচিহ্ন, যেন তার প্রাণ কোনো প্রাচীন বন্ধনকে আহ্বান করছে। একদিন যখন সূর্যের তাপ অত্যধিক ছিল, তাহলে ছোটুর নিকট একটা ব্যক্তি উপস্থিত হল। পুরুষ্ট পেট, বিশাল মোচ, হাতে বিড়ি। সে বলল, এই কন্যা, জুতো পরিষ্কার করবি তো? দ্রুত কর, না হলে আমি পরবর্তী সিগন্যালে অন্য কারো কাছে করিয়ে নিব। ছোটু মাথা অবনত করে বলল, হ্যাঁ স্যার, করছি। আর নত হয়ে তার জুতো মুছতে আরম্ভ করল। বিড়ির ধোঁয়া তার নয়নে প্রবেশ করছিল, কিন্তু সে কোনো কথা বলল না, শুধু তার ক্ষুদ্র ক্ষুদ্র হস্ত দিয়ে জুতোয় দীপ্তি আনয়নের প্রয়াস করতে থাকল। তার হস্ততল ফেটে গিয়েছিল, অঙ্গুলিতে প্রাচীন আঘাতের চিহ্ন ছিল, কিন্তু সেই আঘাতগুলো তার অন্তরের কষ্টের তুলনায় অতি তুচ্ছ ছিল। জুতো পরিষ্কার করার পর ছোটু বলল, স্যার, 10 টাকা হয়েছে। ব্যক্তিটা তাকে ছুঁড়ে 10 টাকা প্রদান করল আর সেখান থেকে প্রস্থান করল। ছোটু কোনো কথা না বলে নীরবে অর্থ তুলে সংরক্ষণ করল। সে কখনো কোনো ব্যক্তির নিকট কিছু প্রার্থনা করত না, না যাচনা, না করুণা। শুধু তার শ্রম থেকে প্রাপ্ত 10 টাকা তার পক্ষে পর্যাপ্ত ছিল। কখনো কখনো যখন কোনো গ্রাহক অর্থ প্রদান করে হাস্য করে বলত, অত্যন্ত সুন্দরভাবে জুতো পরিষ্কার করেছিস বাছা, তাহলে সে ধীরে বলত, ধন্যবাদ স্যার। আর তারপর সেখানেই পার্শ্বে বসে সেই নোটকে স্পর্শ করে দেখত, যেন সেই নোট কোনো পুরস্কার। তার নিকট একটা প্রাচীন টিনের বাক্স ছিল, যাতে সে কয়েকটা পাথর, একটা ভগ্ন চুড়ি আর একটা রক্তিম রিবন সংরক্ষণ করেছিল। সেই রিবনটা তার সর্বাধিক মূল্যবান সম্পদ ছিল। সে সর্বদা সেই রিবনটা তার হস্তে পরিধান করত। প্রত্যেক রাত্রিতে নিদ্রা যাওয়ার পূর্বে সে সেই রিবনটা পর্যবেক্ষণ করত। ধীরে ধীরে মৃদুস্বরে বলত, কাশ আমার জননীয় আমার নিকট থাকত। তারপর নয়ন মুদ্রিত করত। কোনো ব্যক্তির জানা ছিল না যে সেই রক্তিম রিবনটা তার নিকট কোন স্থান থেকে এসেছে। সেই কন্যাটির কোনো স্মৃতি ছিল না যে সে কে, কোন অঞ্চল থেকে এসেছে। সে শুধু এতটুকু অবগত ছিল যে সম্ভবত তার পিতামাতা তাকে পথে পরিত্যাগ করেছে। সেই দিনে বর্ষণ আরম্ভ হল। পথগুলো আর্দ্র হয়ে উঠল। ব্যক্তিরা ছাতার তলায় দৌড়াদৌড়ি করতে লাগল। ছোটু তার টিনের বাক্সটাকে
আর্দ্রতা থেকে রক্ষা করার উদ্দেশ্যে শার্টের অভ্যন্তরে গোপন করল। তারপর ট্রলির তলায় সংকুচিত হয়ে বসে গেল। সে শীতে কম্পিত হচ্ছিল। নিকট থেকে যানবাহনগুলো অতিক্রম করছিল। কোনোটাই শিশুরা হাস্য করছিল, কোনোটাই সঙ্গীত বাজছিল। আর সে চিন্তা করছিল, কি আমিও কোনোদিন কোনো যানে উপবিষ্ট হব? কি কোনো ব্যক্তি আমাকেও কোনোদিন আলিঙ্গন করবে? তারপর স্বয়ং উত্তর প্রদান করল, সম্ভবত না। আর ধীরে ধীরে নয়ন মুদ্রিত হয়ে গেল। পরবর্তী প্রভাতে সূর্যালোক তার পলকগুলোকে স্পর্শ করল। সে উঠে পড়ল আর তারপর সেই জুতো পরিষ্কারের স্থানে প্রস্থান করল, যেন কোনো ঘটনাই ঘটেনি। কিন্তু সেই দিনে কিছু ভিন্ন ছিল। পথে কয়েকটা কর্মকর্তা ব্যক্তি অবস্থান করছিল, কয়েকটা পুলিশ সদস্য, আর তাদের মধ্যস্থলে একটা নারী অবস্থান করছিল, সাদা শার্ট পরিহিত। উর্দিতে তারকা ঝলমল করছিল। সে ছিল আইপিএস প্রিয়া শর্মা। নগরে নূতন ট্রাফিক নিয়ন্ত্রণের পরীক্ষার উদ্দেশ্যে উপস্থিত হয়েছিল। ছোট দূর থেকে তাদের পর্যবেক্ষণ করছিল। সেই নারীটা অত্যন্ত কঠোর প্রতীয়মান হচ্ছিল, কিন্তু অজানা কারণে ছোটুর কাছে তার নয়নে স্নেহের অনুভূতি হল, যেন কোনো গভীর স্তরে কোনো যোগসূত্র আছে। সে নীরবে সেখানেই অবস্থান করছিল, আর যেই সিগন্যাল সবুজ হল সে অগ্রসর হল। আইপিএস প্রিয়ার যানের নিকট গিয়ে বলল, ম্যাডাম, জুতো পরিষ্কার করে দিই। প্রিয়া নিম্নদিকে ঝোঁকে সেই ক্ষুদে কন্যাটিকে দেখলেন। ধূলিমলিন মুখমণ্ডল আর নয়নে নির্মলতা। তিনি একক্ষণের জন্য কোনো কথা বলতে পারলেন না। অন্তর বলল, এটা আমার কন্যার অনুরূপ কেন প্রতীয়মান হচ্ছে? কি এটা আমার সোনালি? কিন্তু বুদ্ধি বলল, না, এমনটা কিভাবে সম্ভব? তিনি ধীরে জিজ্ঞাসা করলেন, বাছা, তোমার নাম কি? কন্যাটা হাসল, সামান্য দ্বিধায় বলল, সকলে আমাকে ছোটু বলে ম্যাডাম। প্রিয়া পুনরায় জিজ্ঞাসা করলেন, কোন স্থানে বাস করো? সে বলল, সেখানেই, সিগন্যালের নিকটবর্তী ট্রলির তলায়। প্রিয়া পুনরায় জিজ্ঞাসা করলেন, পরিবারের সদস্য? সে মাথা অবনত করল। ধীরে বলল, কোনো ব্যক্তি নেই ম্যাডাম, আমি একাকী। প্রিয়ার অন্তরে কিছু বিদীর্ণ হয়ে গেল। তিনি কন্যাটিকে শুধু দেখতে লাগলেন, যেন কোনো বিস্তৃত স্বপ্নকে সম্মুখে প্রাপ্ত করেছেন। কন্যাটা পুনরায় বলল, ম্যাডাম, জুতো পরিষ্কার করে দিই, শুধু 10 টাকা প্রদান করো। প্রিয়া সামান্য হাসলেন আর বললেন, না বাছা, ছেড়ে দাও। তারপর তার ব্যাগ থেকে একটা চকলেট বার করে প্রদান করলেন, নাও, এটা সংরক্ষণ করো। কন্যাটা চকলেট গ্রহণ করল, সামান্য বিস্মিত হয়ে বলল, এত বিশাল চকলেট আমি পূর্বে কখনো ভক্ষণ করিনি ম্যাডাম। সে চকলেটটাকে এমনভাবে দেখছিল যেন কোনো সম্পদ প্রাপ্ত করেছে। প্রিয়ার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। তিনি ইচ্ছা করছিলেন আরও কিছু জিজ্ঞাসা করেন, কিন্তু তাদের মনে হলো কন্যাটা আতঙ্কিত হয়ে উঠবে। তিনি জানে উপবিষ্ট হলেন, কিন্তু তার নয়ন বারংবার সেই ছোটুর দিকে চলে যাচ্ছিল। সেই রাত্রিতে প্রিয়া নিদ্রা যেতে পারলেন না। তাদের মস্তিষ্কে বারংবার সেই মুখমণ্ডল ঘুরপাক খাচ্ছিল। সেই নয়ন, সেই হাস্য, সেই গণ্ডস্থলে তিল প্রিয়ার মস্তিষ্কে বিদ্যুতের মতো ঝলক উঠল। তিনি আতঙ্কিত হয়ে উঠে আলমিরা থেকে তাদের প্রাচীন ছবিগুলো বার করলেন, যাতে সোনালির 3 বছরের ছবি ছিল। তাদের অধর কম্পিত হতে শুরু করল। কি, সে প্রকৃতপক্ষে আমার সোনালি? পরবর্তী প্রভাতে প্রিয়া উর্দি পরিত্যাগ করে সাধারণ পোশাকে সেই স্থানে গেলেন। ছোটু সেখানেই ছিল, জুতোয় ব্রাশ চালাচ্ছিল। প্রিয়া দূর থেকে দেখলেন সে এখনও সেই প্রাচীন টিনের বাক্সটা সামলাচ্ছে। তিনি ধীরে তার নিকট গেলেন আর বললেন, বাছা, আমি গতকাল তোমার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, স্মরণ আছে? ছোটু বলল, হ্যাঁ ম্যাডাম, আপনি আমাকে চকলেট প্রদান করেছিলেন। ভালো, বলো, তোমার নিকট কি কি রয়েছে? ছোটু হাস্য করে বলল, দেখুন ম্যাডাম, এটা আমার হস্তে রক্তিম রিবন, যা আমি সর্বদা হস্তে পরিধান করি। রিবনটা দেখে প্রিয়ার নয়ন অশ্রুপূর্ণ হয়ে উঠল, কারণ এই রিবনটা তিনি তাদের ক্ষুদে কন্যা সোনালির হস্তে পরিয়েছিলেন। তিনি কম্পিত অধরে বললেন, বাছা, এই রিবনটা তোমাকে কোন কোন স্থান থেকে প্রাপ্ত হয়েছে? ছোটু নির্মলভাবে বলল, স্মরণ নেই ম্যাডাম। যখন থেকে স্মরণ আছে, এটা আমার নিকট রয়েছে। প্রিয়ার পক্ষে সেই ক্ষণ যেন শ্বাসরোধ হয়ে গেছে। অন্তর বলছিল, এখন সংশয় নেই, এটাই সে। কিন্তু বুদ্ধি এখনও জিজ্ঞাসা করছিল, যদি এটা প্রকৃত হয়, তাহলে সেই দিনে চিকিৎসালয় অগ্নিকাণ্ডের সময় এটা কিভাবে রক্ষা পেল আর কোন স্থানে চলে গেল ছিল? আমি প্রত্যেক স্থানে এটাকে অনুসন্ধান করেছি। আর অমিত কোন স্থানে? অমিত প্রিয়ার স্বামী ছিল। তারা নিকটবর্তী অবস্থিত একটা নারী কনস্টেবলকে ইঙ্গিত করলেন, এই কন্যাটিকে কোনো আঘাত হতে দিও না,
আমি কিছু পরীক্ষা করাচ্ছি। এতটা বলে তিনি সেখান থেকে প্রস্থান করেন আর গৃহে গিয়ে তাদের কন্যার ছবি বার করে ক্রন্দন আরম্ভ করেন। তিনি স্বয়ংকে বলেন, সেই রাত্রিতে কি ঘটেছিল? কি আমার কন্যা প্রকৃতপক্ষে জীবিত? তৃতীয় দিনে প্রিয়া পুনরায় সেই স্থানে গেলেন। এবার এনজিও এবং চিকিৎসকের দল নিয়ে গেলেন। তারা ছোটুকে বললেন, বাছা, আতঙ্কিত হয়েও না, আমরা শুধু একটা পরীক্ষা করব। ছোটু আতঙ্কিত হয়ে উঠল। পরীক্ষা কেন ম্যাডাম? আমি কোনো অপরাধ করিনি। প্রিয়া তার হস্ত গ্রহণ করলেন। না বাছা, কোনো অপরাধ করিসনি তুমি। শুধু আমি অবগত হতে চাই যে তুমি কে। ছোটু হস্তমুক্ত করার প্রয়াস করল আর আতঙ্কে বলল, আমি অবগত নই ম্যাডাম। ব্যক্তিরা বলে আমি অনাথ। সম্ভবত আমার পিতামাতা আমাকে ভারস্বরূপ মনে করে পথে পরিত্যাগ করেছে। এটা শ্রবণ করে প্রিয়ার নয়ন অশ্রুপূর্ণ হয়ে উঠল। তারা সেই কন্যাটিকে উরুতে আলিঙ্গন করলেন। কিন্তু কন্যাটা কঠিন হয়ে গেল, যেন তাকে স্নেহ অনুভূত হচ্ছে না। সে বলল, ম্যাডাম, আমাকে আতঙ্ক লাগছে, আপনি আমাকে কারাগারে প্রেরণ করবেন? প্রিয়া মস্তকে হস্ত রাখলেন। না বাছা, আমি তোর সঙ্গে এমন কোনো কাজ করব না। সেই সন্ধ্যায় ডিএনএ নমুনা গ্রহণ করা হল। প্রতিবেদন আসতে 2 দিন ব্যয় হবে। 2 দিন ধরে প্রিয়া প্রত্যেক ক্ষণে অস্থির ছিলেন। কিন্তু সেই 2 দিনে প্রিয়া যেন জীবনকালের যাত্রা অতিক্রম করেছেন। দ্বিতীয় দিনে সন্ধ্যায় প্রতিবেদন তাদের টেবিলে স্থাপিত হল। খাম উন্মোচনের সময় তাদের হস্ত কম্পিত ছিল। প্রতিবেদনের পৃষ্ঠা উল্টালেন আর পরবর্তী লাইনে তাদের অন্তর যেন স্পন্দন বিস্তৃত হল। ফলাফল 99.9% ডিএনএ মিলিত পাওয়া গেছে। তাদের নয়ন থেকে অশ্রু স্বয়ং প্রবাহিত হল। তিনি ফাইলটাকে উরুতে আলিঙ্গন করে ক্রন্দন করতে লাগলেন। আমার কন্যা, বছর পূর্বের স্মৃতিগুলো মস্তিষ্কে ঝলকিত হচ্ছিল। সেই ঝোড়ো রাত্রি, যখন চিকিৎসালয়ে অগ্নিকাণ্ড ঘটল, তাদের কন্যা সেই চিকিৎসালয়ে ভর্তি ছিল, তখন তাদের স্বামী অমিত রহস্যজনকভাবে অন্তর্ধান হয়ে গেল ছিল। কোনো ব্যক্তি জানত না যে সেই রাত্রিতে কি ঘটেছিল। শুধু এই সংবাদ এসেছিল যে চিকিৎসালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে আর তাদের কন্যার সঙ্গে অমিত নিহত হয়েছে। কিন্তু এখন সত্যতা সম্মুখে ছিল। তাদের কন্যা জীবিত ছিল। প্রিয়া সরাসরি সেই স্থানে উপনীত হলেন যেখানে সেই কন্যাটি প্রতিদিন জুতো পরিষ্কার করত। সেই কন্যাটা সেখানেই পথের পার্শ্বে উপবিষ্ট ছিল। প্রিয়ার পদক্ষেপ ভারাক্রান্ত হয়ে উঠল। ধীরে ধীরে তিনি তার নিকট উপনীত হলেন। বললেন, বিটিয়া। কন্যাটা ঊর্ধ্বে দেখল। তার নয়নে ঝলকিত আতঙ্ক যেন পুনরায় ফিরে এলো। আপনি পুনরায় উপস্থিত হয়েছেন, সে বিহবল হয়ে বলল। প্রিয়া হাঁটুর ওপর বসে গেলেন আর কম্পিত স্বরে বললেন, আমি তোমাকে গ্রহণ করতে এসেছি, গৃহে চলো। কন্যাটা পশ্চাতে সরে গেল। না, আমি প্রস্থান করব না। আপনি আমাকে কারাগারে প্রেরণ করবেন? না বাছা, আমি তোমার জননী। কন্যাটার নয়ন বিস্ফারিত হল। কি? হ্যাঁ, তুমি আমার অন্তর্হিত কন্যা। দেখো এই প্রতিবেদন। প্রিয়া ফাইল উন্মোচিত করে তার সম্মুখে স্থাপন করলেন। কিন্তু কন্যাটা আতঙ্কে পশ্চাতে সরে গেল। তার অধর কম্পিত ছিল। আমি কোনো কিছু অবগত নই, আমি শুধু জুতো পরিষ্কার করি। আমার জননী পিতা তো আমাকে পথে পরিত্যাগ করে প্রস্থান করেছে। প্রিয়া অশ্রু নিয়ন্ত্রণ করে বললেন, না বাছা, তোমার জননী তোমাকে পথে পরিত্যাগ করেনি। সম্ভবত কোনো ব্যক্তি আমাদের বিচ্ছিন্ন করেছে বাছা। কিন্তু এখন আমি তোমার নিকট উপনীত হয়েছি বাছা। এখন আমি তোমাকে এই নরকীয় জীবনধারা অব্যাহত রাখতে দেব না। কিন্তু কন্যাটার পক্ষে এটা সব কোনো ভীতিকর স্বপ্নের অনুরূপ ছিল। সে বিহবল হল, চিৎকার করল আর পথের দিকে দৌড়ে গেল। প্রিয়া পশ্চাতে দৌড়ালেন। থামো বিটিয়া, দয়া করে থামো। কিন্তু সে গলির ভিড়ে অন্তর্হিত হয়ে গেল। প্রিয়া সেখানেই পথে উপবিষ্ট হলেন। অশ্রু তাদের গণ্ডে প্রবাহিত হচ্ছিল, ঈশ্বর, আমার কন্যা আমার থেকে কেন পলায়ন করল? রাত্রি জুড়ে প্রিয়া প্রত্যেক কোণে অনুসন্ধান করলেন, প্রত্যেক পুলিশ থানায় সংবাদ প্রদান করলেন, প্রত্যেক অনাথালয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু সেই কন্যাটা কোনো স্থানে প্রাপ্ত হল না। পরবর্তী দিনে একটা টেলিফোন এলো, একটা পুলিশ কনস্টেবলের। ম্যাডাম, একটা কন্যার রেল স্টেশনের নিকট ক্রন্দনরত অবস্থায় প্রাপ্ত হয়েছে, সম্ভবত সেটাই। প্রিয়া দৌড়ে গেলেন। স্টেশনে প্ল্যাটফর্ম নম্বর 3-এ সেই কন্যাটা উপবিষ্ট ছিল। তার নয়ন ফুলে উঠেছে, পোশাক ধূলিমলিন ছিল, আর সে বারংবার মৃদুস্বরে বলছিল, জননী, আমাকে ক্ষমা করো। প্রিয়া তার নিকট উপনীত হলেন, ধীরে তাকে আলিঙ্গন করলেন। এখন কোনো ঘটনা ঘটবে না বাছা, আমি উপনীত হয়েছি। কন্যাটা ধীরে মস্তক উত্তোলন করল। প্রকৃতপক্ষে আপনি আমার জননী? হ্যাঁ বাছা, জননী, তোর জননী। প্রিয়া তার ললাটে চুম্বন প্রদান করলেন আর বললেন, এখন কোনো ব্যক্তি তোর নাম, তোর অধিকার ছিনিয়ে নিবে না। কন্যাটা পুনরায় বলল, জননী,
যদি আপনি আমাকে পথে পরিত্যাগ না করেন তাহলে আমি পথে কিভাবে উপনীত হলাম? প্রিয়ার নয়ন অশ্রুপূর্ণ হয়ে উঠল। তিনি বললেন, বাছা, অচিরেই আমি সব অবগত হব। কিন্তু যখন প্রিয়া কন্যাটিকে কোলে উত্তোলন করলেন তখনই পশ্চাৎ থেকে একটা স্বর এলো। প্রিয়া সেই স্বর পরিচিত ছিল। ধীরে ঘুরে দেখলেন সেটা অমিত ছিল। সে জীবিত ছিল। প্রিয়ার শ্বাস রুদ্ধ হয়ে গেল। অমিত, তুমি জীবিত? অমিতের নয়ন অশ্রুপূর্ণ হয়ে উঠল। সে বলল, প্রিয়া, সম্ভবত তুমি সত্যতা অবগত নও। প্রিয়া বিস্মিত হয়ে বললেন, কি অর্থ? অমিত কিছুক্ষণ নীরবে অবস্থান করল। সেই ক্ষণ যেন কোনো প্রাচীন আঘাতকে পুনরায় উস্কে দিচ্ছে। প্রিয়ার নয়নে জিজ্ঞাসা ছিল, আর অমিতের মুখমণ্ডলে উত্তরের ভার। সে ধীরে বলল, অমিত, আমাকে এখন সব অবগত হতে হবে। সেই রাত্রিতে শেষমেশ কি ঘটেছিল? অমিত একটা দীর্ঘ শ্বাস গ্রহণ করল। তারপর প্ল্যাটফর্মের বেঞ্চে উপবিষ্ট হল। তার নয়ন যেন অন্ধকারে কোনো প্রাচীন দৃশ্য অনুসন্ধান করছে। সে বর্ণনা আরম্ভ করল। সেই সময়ে প্রিয়া এএসপি ছিলেন, আর তাদের নবজাত কন্যার সোনালি চিকিৎসালয়ের ওয়ার্ড নম্বর 7-এ ভর্তি ছিল। সামান্য অস্বাস্থ্য ছিল, তাই অমিত বলেছিল, তুমি কর্তব্যে যাও, আমি এখানেই অবস্থান করছি। তাই প্রিয়া কর্তব্যে প্রস্থান করলেন। সেই রাত্রিতে প্রিয়া কোনো বিশাল মামলার অনুসন্ধানে ছিলেন। একটা এমন মামলা যা নগরের অধিকারী ব্যক্তিদেরও বিচলিত করেছিল। সেই মামলা যা ছিল চিকিৎসক রাকেশ গুপ্তার বিপক্ষে। রাকেশ নগরের সর্বাধিক খ্যাতিসম্পন্ন সার্জন, যে গণমাধ্যমে দরিদ্রদের উদ্ধারকর্তা বলে খ্যাত। কিন্তু প্রিয়ার কাছে তার হাস্যময় মুখের পশ্চাতে কিছু অন্ধকার, কিছু পচা ভরা প্রতীয়মান হতো। কয়েক মাস পূর্বে একটা দরিদ্র শ্রমজীবীর পত্নী রাকেশ গুপ্তার চিকিৎসালয়ে অস্ত্রোপচারের সময় নিহত হয়েছিল। রাকেশ প্রতিবেদনে লিপিবদ্ধ করেছিল হৃৎস্পন্দন রুদ্ধ হয়ে মৃত্যু। কিন্তু যখন প্রিয়া ময়নাতদন্ত করালেন, তাহলে ময়নাতদন্ত প্রতিবেদন সকলের চেতনা উড়িয়ে দিল। নারীর 2টা কিডনি অপসারিত হয়েছিল। যখন প্রিয়া এর উপর মামলা গঠন করলেন, তাহলে সকলে বলল, ম্যাডাম, রাকেশ অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, হস্তক্ষেপ করা সহজ নয়। কিন্তু প্রিয়া প্রত্যুত্তর দিলেন, বিধানের সম্মুখে কোনো ব্যক্তি প্রভাবশালী নয়। যখন তারা চিকিৎসালয়ের নথিপত্র অনুসন্ধান করলেন, তাহলে সেখান থেকে একটা ভীতিকর সত্য উন্মোচিত হল। রাকেশ বিগত 5 বছর ধরে দরিদ্র রোগীদের নামে অবৈধ অঙ্গ প্রতিস্থাপনের বাণিজ্য পরিচালনা করছিল, যাতে শিশু, নারী, বৃদ্ধ সকলকে দাতা হিসেবে ব্যবহার করা হতো, কোনো অনুমতি ছাড়া, কোনো নথি ছাড়া। প্রিয়া যেই এফআইআর লিপিবদ্ধ করলেন, নগরের প্রত্যেক সংবাদপত্রের শিরোনাম হয়ে উঠল। আইপিএস প্রিয়া শর্মা উন্মোচিত করলেন চিকিৎসালয়ের অন্ধকার সত্য। রাকেশের অন্তরে একটা তুফান উঠল। সে ব্যক্তি যে সর্বদা নীরবে ব্যবস্থাকে ক্রয় করত, এখন খোলাখুলি উন্মোচিত হয়ে গেল। এটারই প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে রাকেশ এটা সব সম্পাদন করল। চিকিৎসালয়ে রাত্রির দ্রুত বাজছিল। অমিত তার কন্যাকে দেখছিল। সোনালি নিদ্রার মধ্যে হাস্য করে বলল, বাবা, জননী কখন উপস্থিত হবেন? অমিত হাস্য করে বলল, প্রভাত হতেই উপস্থিত হয়ে যাবে আমার রাজকন্যা। তখনই বিদ্যুৎ চলে গেল। একক্ষণের জন্য চতুর্দিকে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। অমিত চিন্তা করল, এটা কি ঘটছে? আর তখনই ওয়ার্ড নম্বর 7-এর পশ্চাৎংশ থেকে ধোঁয়া উত্থিত হতে লাগল। প্রথমে স্বল্প, তারপর গাঢ়, আর তারপর অগ্নি প্রজ্বলিত হল। ব্যক্তিরা পলায়ন করতে লাগল। অমিত কন্যাকে কোলে তুলল, তার জ্যাকেটে আবৃত করল, আর বাহিরে দৌড়াল। কিন্তু তখনই কোনো ব্যক্তি তার স্কন্ধে হস্ত স্থাপন করল। সে ঘুরে দেখতে তাহলে চিকিৎসক রাকেশ অবস্থান করছিল। তার মুখমণ্ডলে একটা শীতল হাস্য ছিল। এত দ্রুত পলায়ন করছো, অমিত? অমিত বলল, আপনি এখানে? এটা সব কি ঘটছে? রাকেশ শান্ত স্বরে বলল, তোমার পত্নী আমার পেশা নষ্ট করে দিয়েছে। সে আমাকে সকলের সম্মুখে অপরাধী প্রতিপন্ন করেছে। এখন আমি তার জগৎকে দাহ করে দিব। অমিত আতঙ্কিত হয়ে বলল, ডক্টর রাকেশ, উন্মাদ হয়েও না। রাকেশ হাস্য করে বলল, তোমার পত্নী অত্যন্ত ধূর্ত প্রমাণিত হয়েছে। সে আমার বিপক্ষে প্রতিবেদন লিপিবদ্ধ করেছে। এখন তার মূল্য তোমরা দুজনে প্রদান করতে হবে। অমিত কন্যাকে আরও দৃঢ়ভাবে আলিঙ্গন করল। তুমি উন্মাদ হয়ে গেছ? উন্মাদ নয় অমিত। রাকেশ তার পকেট থেকে লাইটার বার করল। আমি শুধু প্রতিশোধ গ্রহণ করছি। আর পরবর্তী ক্ষণে সে ওয়ার্ডের অক্সিজেন লাইনে অগ্নি প্রজ্বলিত করল। সম্পূর্ণ ওয়ার্ড বিস্ফোরণের সঙ্গে প্রজ্বলিত হয়ে উঠল। অমিত কোনো রকমে পলায়ন করল। চিকিৎসালয় থেকে বাহিরে নির্গত হয়ে দেখল সম্পূর্ণ ভবন অগ্নির লেলিহান শিখায় আবৃত। সে সোনালীকে নিয়ে বাহিরের দিকে দৌড়াল।
কিন্তু তখনই একটা অ্যাম্বুলেন্সের নিকট 2টা মুখাবরণধারী ব্যক্তি উপস্থিত হলো। আমরা পুলিশ বিভাগ থেকে, শিশুটিকে আমাদের প্রদান করো, আমরা আইসিইউতে নিয়ে যাচ্ছি। আমি সংশয় না করে কন্যাকে তাদের প্রদান করলাম, কিন্তু যেই আমি কন্যা প্রদান করলাম অ্যাম্বুলেন্স দ্রুত প্রস্থান করল। অমিত চিৎকার করল, থামো, সেটা আমার কন্যা, কিন্তু কোনো ব্যক্তি থামল না। তারপর আরেকটা বিস্ফোরণ অমিতের নিকট ঘটল। সম্ভবত বিস্ফোরক ছিল, আর অগ্নির ধোঁয়া তাকে গ্রাস করল। ব্যক্তিরা পরবর্তীতে বলল যে সেই বিস্ফোরণে অমিত নিহত হয়েছে, কিন্তু সত্যতা ছিল যে আমি গুরুতরভাবে দগ্ধ হয়েছিলাম, আর কয়েকটা গ্রামীণ বাসিন্দা আমাকে দগ্ধ অবস্থায় প্রাপ্ত করে নিকটবর্তী গ্রামের চিকিৎসালয়ে ভর্তি করিয়ে দিল। যখন চেতনা ফিরল তাহলে আমি আমার স্মৃতির কিছু অংশ হারিয়ে ফেলেছিলাম। না পত্নী স্মরণ ছিল, না কন্যা, শুধু একটা ছবি অবশিষ্ট ছিল, সোনালীর শৈশবের। সেই সব কথা শ্রবণ করে প্রিয়ার নয়ন অশ্রুপূর্ণ হয়ে উঠল। অর্থাৎ সেই রাত্রির অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা ছিল না? অমিত মাথা অবনত করল। হ্যাঁ, সেটা রাকেশের চক্রান্ত ছিল। সেই স্বয়ং অগ্নি প্রজ্বলিত করেছিল সেই রাত্রিতে, প্রমাণ বিলুপ্ত করার উদ্দেশ্যে আর আমাদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে। সে ইচ্ছা করছিল যে তুমি তোমার মামলা প্রত্যাহার করো। যখন তুমি করনি, তাহলে সে আমাদের বিলুপ্ত করার প্রয়াস করল। প্রিয়ার অধর কম্পিত হয়ে উঠল। অর্থাৎ সে সেই নির্দোষদের জীবিত দাহ করে দিয়েছে। অমিতের নয়ন আর্দ্র হয়ে উঠল। হ্যাঁ, আর তারপর সে তার নিহত হওয়ার নাটক সৃষ্টি করল। প্রিয়ার অন্তরের পুলিশ কর্মকর্তা জাগ্রত হল। তিনি বললেন, কিন্তু তারা কারা ছিল যারা আমাদের কন্যাকে অপহরণ করল? অমিত বলল, অবগত নই, কিন্তু আমাদের কন্যা জীবিত, আর আমাদের সঙ্গে। প্রিয়া বললেন, তাহলে এর অর্থ রাকেশও জীবিত, আর সেই সংবাদ মিথ্যা ছিল যে রাকেশ চিকিৎসালয়ে অগ্নির লেলিহান শিখায় নিহত হয়েছে? অমিত বলল, সম্ভবত রাকেশ জীবিত। আমি বিগত সপ্তাহে কোনো ব্যক্তিকে সেই মুখমণ্ডলের সঙ্গে দেখেছিলাম, একটা নূতন নামে, নূতন চিকিৎসা কেন্দ্রে। প্রিয়া মুষ্টিবদ্ধ করলেন। এবার সে রক্ষা পাবে না। এখন সে জননীর নয়, একটা আইপিএস কর্মকর্তার কন্যার জননীর ক্রোধ সহ্য করবে। প্রিয়া পরবর্তী প্রভাতেই দল গঠন করলেন। অভিযানের নাম রাখলেন ফিনিক্স, কারণ তিনি ভস্য থেকে উত্থিত হচ্ছেন তার কন্যার সঙ্গে। 3 দিনের নজরদারির পরে পুলিশ রাকেশ গুপ্তা ওরফে ডক্টর রাকেশ গুপ্তাকে আটক করল। সে একটা নকল চিকিৎসালয় পরিচালনা করছিল, যেখানে কিডনি প্রতিস্থাপনের অবৈধ বাণিজ্য ঘটত। যখন প্রিয়া তার সম্মুখে উপনীত হলেন, রাকেশ হাস্য করল। তোমরা ধারণা করেছিলে আমি নিহত হয়েছি? আইপিএস ম্যাডাম, তোমরা সকল কিছু হারিয়েছ, স্বামী, কন্যা, আর এখন বিচারও হারাবে। প্রিয়া শীতল স্বরে বললেন, বিচার আমি কখনো হারাইনি, শুধু সামান্য বিলম্বে প্রাপ্ত করেছি। তিনি তার রিভলভার টেবিলে স্থাপন করলেন। এটা তোমার অনুরূপ অপরাধীর জন্য প্রয়োগ হয় না, এটা শুধু বিধানের জন্য প্রয়োগ হয়। রাকেশকে সেই ক্ষণে আটক করা হলো, আর যখন সোনালী তার জননীকে আলিঙ্গন করল, সে বলল, জননী, এখন আতঙ্ক লাগছে না। প্রিয়া হাস্য করে বললেন, কারণ এখন তুমি আইপিএসের কন্যা নও, বিচারের কন্যা। বছর পরে সেই গলি, যেখানে কখনো সোনালী জুতো পরিষ্কার করত, এখন সেখানে একটা ক্ষুদ্র গ্রন্থাগার ছিল, যার বোর্ড স্থাপিত ছিল, সোনালী ফাউন্ডেশন, শিক্ষা প্রত্যেক শিশুর অধিকার। প্রিয়া হাস্য করে দ্বারে লিপিবদ্ধ পাঠ করলেন, আর মৃদুস্বরে বললেন, যাকে কখনো সকলে ভিক্ষুক বলত, সে আজ বিচারের প্রতীক হয়ে উঠেছে। আর আকাশে ঝলমলে সূর্যের রশ্মিগুলো যেন বলছিল, কখনো কখনো জীবনধারা ভস্ম থেকেও নূতন কাহিনী রচনা করে।